এটা কিন্তু একদম ঠিক নীল, তুই কিন্তু ভীষণ অদ্ভুতভাবে বিহেভ করছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দেখ নীল, এই গোটা ঘটনাটার মধ্যে ময়ূরী কিন্তু কোনোভাবে ইনভলভ নয়। না ওষুধ নিয়েছে, না ও রেখেছে ওষুধ, না ওষুধ দিয়েছে। বেসিক্যালি ও কিন্তু কিচ্ছু করেনি। তাও তুই যে কেন শুধু শুধু বারবার ওর দিকে অভিযোগের আঙুল তুলছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা কিন্তু সবাই এটা মেনে নিয়েছি যে মেঘ একটা ভুল করেছে, একটা মারাত্মক ভুল করেছে, এবং এই ভুলের জন্য ওকে ওকে আমাদের সকলের কাছে বকুনিও সহ্য করতে হবে। 100 বার আমরা বকবো ওকে। তুই কি চাইছিস নি আমরা কেউ ওকে বকাবকি না করি? বলছে যে ময়ূরী তুমি বসে পড়ো খেতে। হ্যাঁ, আমরা সবাই তো জানি যে কি হয়েছে, তাই না? শুধু শুধু কেন মনে কষ্ট পাচ্ছ বলো? বসো। আর এই বাড়িটার হেড অফ দ্য ফ্যামিলি তো নীল নয়, এখনো অব্দি হেড মা। এখন মা অসুস্থ, তাই টেম্পোরারি হেড আমি। বসে পড়ো, বসে পড়ো। এই সেজুতি, ওকে খেতে দাও। আমাকে প্লিজ খেতে বলো না জেঠুমনি, প্লিজ। এত অপমান সহ্য করার পরে আমি কি করে খেতে বসতে পারি বলো? আমি পারবো না। আমার তো মনে হয় যে ময়ূরী আমাদের বাড়ির স্পেশাল অতিথি। আর নীল, তোমার কারণে ওকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে। আমার মনে হয় তোমার ওর কাছে মাপ চাওয়া উচিত। এটা কিন্তু বৌদি একদম ঠিক কথা বলেছে নীল। তুই ব্যাপারটাকে মেটা, সলভ কর ইস্যুটাকে। দেখ নীল, মা ওদিকে অনেকখানি সুস্থ হয়ে গেছে, তুই তোর ভুলের জন্য ময়ূরীর কাছে ইমিডিয়েটলি ক্ষমা চা, ক্ষমা চা। আমি ওকে সরি বলবো? আচ্ছা, আর ইউ অল সিরিয়াস? হ্যাঁ, আমি ওর কাছে মাপ চাইবো? হ্যাঁ, চাইবে। চাইবে কারণ তুমি ওকে অন্যায়ভাবে অ্যাকিউজ করেছো, তুমি ওকে ইনসাল্ট করেছো, সকলের সামনে তুমি ওকে ছোট করেছো, হয়তো আরো কিছু বলেছো যেটা আমরা জানি না। আর ও অত্যন্ত ভদ্র আর ভালো একটা মেয়ে, তাই জন্য সেগুলো আমাদের বলেনি। সে কি, আমি তোমায় কি বলেছি সেগুলো তুমি বলনি ময়ূরী? কেন বলনি কেন? আর মা, আমি তো ওকে অন্যায়ভাবে অ্যাকিউজ করিনি, আমি অ্যাকিউজ করেছি কোন একজন আউটসাইডারকে। এটা তুই কেমন কথা বলছিস নীল? ওখানে আমরা বাড়ির লোকেরা ছাড়া একমাত্র ছিল ময়ূরী। আমি কিন্তু কখনোই ময়ূরীকে এই পরিবারের আউটসাইডার হিসেবে মনে করি না, বরঞ্চ আমি অন্য কাউকে তো মনে করি। যা ঘটেছে তার জন্য আমিও তোমাকে দায়ী করেছি। একটা বারের জন্য আমি ভাবিনি যে এটা কি আদৌ মেঘ করতে পারে, ভাবিনি। বাকি সকলের সঙ্গে গলা মিলিয়েছি। থাক না এই কথাগুলো। সব কথা থাকলে তো চলে না মেঘ, তাতে অপরাধের পাহাড় জমতে থাকে। তোমার মুখটা কি ভীষণ অসহায় হয়ে গেছিল, যেন কেউ তোমার কাছ থেকে শেষ খড়কুটুকু কেটে নিচ্ছে। মেঘ, আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না আমার আজকের ব্যবহারের জন্য। কেন এতবার এসব বলছেন? সেসব তো হয়ে গেছে। তারপর তো আপনি আমার হয়ে, তারপর তো তুমি আমার হয়ে সকলের কাছে গিয়ে বললে। তোমার কাছে তো মাপ চাওয়াটা বাকি থেকে গেছে। সেটা তো আর কোনো দরকার নেই। আচ্ছা, আমার কাছে আছে। আর আমি মনে করি অন্যায় করে থাকলে মাপ চাওয়াটা অবশ্যই উচিত, সেটা যার কাছেই অন্যায়টা করে থাকি না কেন। আই এম সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমার প্রথমেই বলা উচিত ছিল এই কাজ তোমার হাত দিয়ে হতে পারে। কেন আমাকে ময়ূরের একটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে সবটা বুঝতে হবে? এটা তো তোমাকে অসম্মান করা, আর সেটা আমি করেছি, আর সেই জন্যই মাপ চাইছি। আমার কিন্তু এবার অস্বস্তি হচ্ছে। আচ্ছা বেশ, আর মাপ চাইবো না। কিন্তু তুমি বলো যে মাফ করেছো। সে তো তখনই। অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, হয়েছিল তাই তো? না, দুঃখ হয়েছিল।
সরি। আবার কেন? অনেকবার তো হলো, বারবার সরি বললে কিন্তু আমার এবার অস্বস্তি হচ্ছে। তোমার সবেতে এত অস্বস্তি হয় কেন বলো তো? আমি এরকম। তাই? হ্যাঁ তাই। ও, এটা ধরো। এগুলো তোমার। কেন? না ঘুষ না, মাফ করার জন্য ঘুষ দিচ্ছি না। কিন্তু যেভাবে দিলেন, দিলে তাতে খুশি মনে হচ্ছে। কিন্তু আচ্ছা, এবার আমার একটা আবদার আছে। একটু সময় লাগবে। একটা নাম বলতে কতটুকু সময় লাগে? আমি তো বলছি। আমি তো এখন শুনতে চাই। খুব সহজ, বলো বলো। নীল। সৌরভ। তোমার প্রিয় রং? নীল। প্লিজ। তোমার প্রিয় রং কি মেঘ? নীল। তোমার প্রিয় মানুষ? সৌরভ। ভালোবাসো আমাকে? কেন এই প্রশ্নটা বারবার কর? তুমি জবাব দাও না বলে। সবকিছুকে আমাকে বলে দিতে হবে? নিজে থেকে কিছু বোঝা যায় না? তুমি তো বুঝতে দাও না। আমি ওরকমই। আমি যে শুনতে চাই তোমার মুখে, দ্যাট ইউ লাভ মি। আমি যে সবকিছু শোনাতে চাই না। কবে থেকে ভালোবাসো আমাকে? জানি না। আমি জানতে চাই। সবকিছু একদিনেই জেনে নিতে চাও? তাহলে যে সারা জীবন আর কিছুই জানার থাকবে না। আমি তো পুরনো হয়ে যাব। আমরা রোজ নিজেদের নতুন নতুন করে আবিষ্কার করব, কোনোদিন কেউ পুরনো হবে না। এতটাই বিষ ঢাললে যে নীল আজ অসভ্যতা করছে ওর সঙ্গে। না মা, আমার কানে কেউ কিছু ঢালবে তারপর আমি কাউকে চিনব, আমার নেচার সেটা নয়। আমি নিজের চোখে দেখি, নিজের কানে শুনি। আমি ভেবেছিলাম তুমি তোমার ছেলেকে চেনো। দেখে তো তেমনটা মনে হয় না। তুই কতটা নিজের চোখে দেখিস আর নিজের কানে শুনিস। আর তুমি এটা কি বুঝতে পারছো যে আজকে তোমার দিদি এ বাড়ি থেকে মন খারাপ নিয়ে মুখ কালো করে চলে যাচ্ছে স্রেফ তোমার জন্য? মেঘ, হতে পারে তুমি পড়াশোনায় খুব ভালো, তুমি গান বাজনায় ভালো, কিন্তু শুধু তা দিয়ে তো সংসার হয় না। আমিও পড়াশোনায় খুব ভালো ছিলাম, খেলাধুলায় ভালো ছিলাম, আমিও গান গাইতাম, কিন্তু সংসার করতে গেলে আরো অনেক কিছু শিখতে হয়। আর তার মধ্যে একটা বড় জিনিস হলো ভুল করলে বা অন্যায় করলে সেটা স্বীকার করে নেওয়া। আমি অবাক হয়ে দেখলাম যে তুমি একটি বারের জন্যও তোমার ভুল স্বীকার করে তোমার দিদিকে থেকে যেতে বললে না। মা,
আচ্ছা দিদি ভাই, আমি তোকে কি একবারও কোনো দোষ দিয়েছি? দোষ তো দিসনি, কিন্তু নিজের দোষ স্বীকার করেছিস কি? করছি। আজ আমি সকলের সামনেই বলছি যে ঠাম্মির সাথে যেটাই হয়েছে সবটা আমার ভুলে হয়েছে, আর কেউ আমার ভুলের শরিক নয়। আর দিদি ভাই, তুই প্লিজ এভাবে চলে যাস না। ইটস টু লেট রে মেঘ। আমি ডিসাইড করে নিয়েছি আমি চলে যাব, কিন্তু তুই এসব নিয়ে কিছু ভাবিস না। তোর উপর আমি একটুও রাগ করিনি। তুই তো আমার ছোট বোন, তোর উপর আমি কি করে রাগ করে থাকতে পারি বল? ওহো, ভুলে যেতাম, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। ওপরের ঘরে রেখে এসেছি, আমি খেয়ে নিয়ে যাচ্ছি, তুইও আসিস। হ্যাঁ, নীল, তুমি আমাকে বারে বারে ইনসাল্ট করছো। এই ইনসাল্ট তো ময়ূরী সহ্য করবে না। তোমাকে আমি বাগে ঠিক আনবো, কিন্তু অন্যভাবে। ওয়েট, তুমি আমার ওপর এভাবে আপার হ্যান্ড নিয়ে থাকতে পারবে না। আই প্রমিস ইউ দ্যাট। একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিই তোকে মেঘ, শোন। এত তাড়াতাড়ি ছোটার চেষ্টা করিস না, হাঁপিয়ে যাবি, দম ছুট হবি। আর তখন কি দেখবি বলতো? নীল অন্য কারোর সঙ্গে ছুটতে শুরু করে দিয়েছে। আফটার অল মেঘ, হি ইজ আ ম্যান। ছেলেদের কোনো বিশ্বাস নেই। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। দিদি ভাই, তুই আমার উপর এখনো রেগে আছিস, তাই না? ওই দেখো, আমার কথা শুনে তুই এটা বুঝলি? তোকে কি বলি বলতো আমি ভাবলাম তোর দেরি হচ্ছিল কারণ নীল তোকে আদর টাদর। না না, আমি তখন ব্রেকফাস্ট করিনি তো, কাকিমণি বললো ব্রেকফাস্ট করে নিতে, তাই দেরি হলো। ও, এবারই লোকজন কি ভালো দেখেছিস? তোর হাতে ওদের কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল, কিন্তু তাও ওরা তোর কত কেয়ার করছে। মেঘ, তুই চেষ্টা করিস ওদের ট্রাস্ট জেতার। ওরা তোর ওপর বেশ অসন্তুষ্ট হয়ে আছে। আমি ওদেরকে আমার মতো করে বুঝিয়েছি, বলেছি যাতে ওরা তোকে অ্যাকসেপ্ট করে নেয়, তোর ভুল টুলগুলো আর মনে না রাখে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন ওরা তোকে কিছুতেই মেনে নিতে পারছে না। কারণটা তো খুবই সোজা। আসলে তোর বদলে আমি এই বাড়িতে চলে এসেছি তো, তাই ওরা কেউ এটা বিশ্বাস করতে পারছে না এখন। হ্যাঁ, সেটা হয়তো স্বাভাবিক, কিন্তু এরকম চলতে থাকলে তো হবে না। তোকে তো সবকিছু নিজের ফেভারে করতে হবে। মানে তুই বুঝতে পারছিস তো আমি তোকে কি বলছি? তুই হঠাৎ চলে যাচ্ছিস কেন? আমাদের তো অষ্টমঙ্গলে একসাথে যাওয়ার কথা ছিল। তোর মনে হয় মেঘ, নীল আমার সঙ্গে যেটা করলো, আমাকে যেভাবে সবার সামনে অপমান করলো, তারপরেও এই বাড়িতে থেকে যাওয়া আমার জন্য ঠিক হবে? আর আর এরকম কিছু হবে না। না রে মেঘ, আমি ভেবে দেখলাম, আমার মনে হয় আমার সরে যাওয়াটাই ঠিক হবে। দেখ, আমি সরে গেলে এ বাড়ির সবাই তোকে অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হবে, আর আমি সামনে থাকলে ওদের মনে হবে তুই না, আমার এ বাড়িতে আসার কথা ছিল। আর তখন সবসময় ওরা আমাদের মধ্যে একটা কম্প্যারিজন করবে, আর সেই কম্প্যারিজনটা তোর জন্য ভালো হবে না রে মেঘ। ঠিক আছে, আমি যদি স্যারের তরফ থেকে তোর কাছে মাপ চাই। হ্যাঁ, আবার স্যার? তোর এই ন্যাকামিগুলো তুই কোনোদিন বন্ধ করবি না? না, তোর এই হিপোক্রেসিগুলো না আমার একদম পছন্দ না। তুই বিছানায় নীলের সঙ্গে ইন্টিমেট মোমেন্টে নীলকে কি স্যার স্যার বলে ডাকিস? এনিওয়ে, তার মানে তোমার উচিত ছিল চুপচাপ মিথ্যে অভিযোগটাকে হজম করে যাওয়া, সকলের সামনে নিজেকে দোষী বানিয়ে রাখা, আর যে দোষ করলো তাকে আড়াল করে রাখা। আসল দোষী যে আসলে কে, সেটা কিন্তু আমরা কেউ চোখে দেখিনি। আমরা তো মাধ্যাকর্ষণ শক্তিকেও চোখে দেখি না, সেটার এফেক্ট দেখি, সেটার প্রমাণ পাই। ময়ূরীর অপরাধ চোখে দেখিনি,
কিন্তু তার প্রমাণটা তো পেয়েছি। আচ্ছা তুমি কেন বলো তো দিদিভাইকে ওইভাবে অ্যাকিউজ করতে গেলে? তো তোমাকে বলেছিলাম যে দিদিভাইকে ওভাবে সকলের সামনে অ্যাকিউজ করো না, প্লিজ করো না। আমি তো ডিরেক্টলি ওর নাম নিইনি। আচ্ছা যেভাবে তুমি বলেছো তাতে কেউ বুঝতে পারেনি তুমি কার কথা বলতে চাইছো আর কি বলতে চাইছো? সকলে ওই ঘরে কি ভাবলো বলো তো, যে তুমি ওই ঘরে এলে আর আমি তোমাকে দিদিভাইয়ের নামে হাজার একটা কথা বলে দিই, সেগুলো শুনেই তুমি ও ঘরে গিয়ে যা বলার তাই বলে দিলে। সকলে জানলো তুমি তোমার বউয়ের কথা দিদিভাইকে অ্যাকিউজ করলে। এখন এলে তোমার কিছু বলার দরকার ছিল না সকলের সামনে। তুমি কি ভীষণ যুক্তিহীন কথা বলছো সেটা তুমি বুঝতে পারছো? তুমি বলছো একটা মানুষ যে একটা জঘন্য ক্রাইম করেছে সেটা জেনে বুঝে আমার চুপ করে বসে থাকা উচিত ছিল, আর একজন ইনোসেন্টকে দোষী হতে দেওয়া উচিত ছিল, তাই তো? সকলে কি ভাবলো, কি করলো, কি বললো, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়। যে অন্যায় করেছে তাকে প্রথমবারই থামাতে হয়, না হলে আরো অনেকগুলো অন্যায়কে ইনভাইট করা হয়। দিদিভাই বলল আমি তোমাকে বলেছি, আমার কথায় তুমি বেশ করেছো বলেছো, আর আমি বেশ করেছি ওকে অ্যাগেন্স্ট করেছি তোমার কথা। তুই তো সেদিন মিথ্যে কিছু বলনি আমাকে। না সেটা কেন বলবো, কিন্তু কিন্তু দিয়ে সামনে এগোনো যায় না মেঘ, সত্যের মধ্যে কোনো কিন্তু থাকে না। তোমার মনের মধ্যে একটা ধাঁধা ছিল যে কি করে ওষুধের খামগুলো বদলে যেতে পারে। তোমার তো এটা স্ট্রাইক করেনি যে ময়ূরী ওটা করেছে, সেটা তো আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার রাগটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো আমার বাড়ির লোকের বিহেভিয়ার, যেটা আমি সহজে জলের মতো বুঝতে পারছি সেটা ওদের কিছুতেই বোঝাতে পারছি না, আর ওরা ঠিক উল্টো বুঝছে। তোমার দিকে তোলা আঙুল কিছুতেই নামছে না। বাড়ির সবাই দিদিভাইকে খুব ভালোবাসে, পছন্দ করে। আর তোমাকে কেউ ভালোবাসে না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো কি? আর এই বাড়ির একজন যে পাগলের মতো তোমাকে ভালোবাসে সেটা তুমি বুঝতে পারছো? ওকে কি বোবায় ধরেছিল, নাকি কেউ গলায় ছুরি দিয়ে বলেছিল না বলতে? না মা, তুমি একবার ভেবে দেখো, ওখানে প্রতিবাদ করলে ওর চলবে কি করে? ওকে তো নিজেকে বাঁচতে হবে ওই বাড়িতে তখন। আর ও যে ভুলটা করেছে তাতে জেঠিমা হয়তো ওকে বাড়ির থেকেই তাড়িয়ে দিত। আমি সেখানে দাঁড়িয়ে সামাল দিচ্ছিলাম, তাই। তুই কেন ওর হয়ে সামাল দিতে যাবি? ওগু গো, মুক্তে দে। আমাদের বাড়ির মেয়েকে যদি শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয় সেটা তো আমাদের ফ্যামিলির ছোট হওয়া। সেই জন্যই আমি যা করার আমি করেছি। আর মেঘকেও তো তখন নিজেকে বাঁচাতে হবে ওই বাড়িতে, ওকে নিজেও তো বাঁচতে হবে, তাই ও আমার ডিফেন্সে এগিয়ে আসেনি। ও যদি একবার আমার কাছে এসে বলতো, দিদি ভাই আমার হাতে একটা ভুল হয়ে গেছে, তুই আমাকে বাঁচিয়ে দে, তাহলে হয়তো আমি নিজেই ওর সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিতাম, সব আমি নিয়ে নিতাম। কিন্তু সেটা না করে ও নীলের কাছে গিয়ে আমার নামে মিথ্যে কথা বলল। এমনিতেই জানি না কেন নীল আমাকে পছন্দ করে না, তার উপর মেঘ আরো খেপিয়ে দিল নীলকে আমার এগেনস্টে। তারপর তো নীল একেবারে যাচ্ছে তাই করে আমাকে। চুপ কর, একদম চুপ করে থাকবি তুই, একটাও কথা বলবি না। আমি আজই যাবো এই বাড়িতে, আজকেই যাব। যারা আমার মেয়েকে অকারণে অপমান করে তাদেরকে আমি ছেড়ে দেবো? কখনো না। নীলকে আমার চোখের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কেন তোকে অকারণে এই কথাগুলো শুনিয়েছে? কেন তোকে সব সময় অপমান করে? কেন? তুই বললি না যে বউ ভাতের দিন মেঘকে সাজানো নিয়ে আমরা যাবার আগে ও তোর দিকে আঙুল তুলে কথা বলেছিল, বললি না? তার জবাবদিহিও করতে হবে। ওকে বলতে হবে যে যা কিছু হচ্ছে ও সব কিছুতে তোকে কেন দোষী ঠাউরাচ্ছে সেটা ওকে বলতে হবে। মেঘকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, যতক্ষণ না ওই গাঙ্গুলি গোষ্ঠীকে, ওই গোটা গাঙ্গুলি গোষ্ঠীকে তোর অপমানের একটা যোগ্য জবাব দিতে পারি, ততক্ষণ আমি শান্তি পাবো না। আমার মেয়েকে অকারণ অপমান করা, মানুষ খুনের দায়ে দায়ী করা, এটা আর কেউ মেনে নিতে পারুক, আমি মেনে নিতে পারবো না, কখনো না।
তুই এখন একটা ফোনে ট্যাক্সি ডেকে দে, আমি তৈরি হয়ে নিচ্ছি। না মা, না মা, তুমি ও বাড়িতে যাবে না, তুমি কাউকে কিচ্ছু বলবে না প্লিজ। তুই কেন আমাকে আটকাচ্ছিস? কারণ ও বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। ও বাড়ির কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি মা, নীল করেছে। আর একা নীলের জন্য তুমি ও বাড়ির সবাইকে গিয়ে কেন কথা শোনাবে আমাকে বলো তো, কেন? ওরা সবাই দোষী, এক দোষে দোষী। ওরা যদি সকলে মিলে বলতো তাহলে নীল এই কাণ্ডটা ঘটাতে সাহস করতো? আর ওই ডাক্তার নিকে একবারও তো বিয়ের আসরে ছেলেকে কিছু বলতে শুনলাম না। যদি আমার ছেলে হতো না, ওকে সপাটে গালে একটা চড় মারতাম। ওরে বাবা রে, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলেছি। মাকে তো সামলানোই যাচ্ছে না। ছোট বৌমা। হ্যাঁ মা, নাথ বউকে দেখছি না কেন? সে কোথায়? কি হলো? সে কি বাড়ি নেই নাকি? না না মা, বাড়িতে থাকবে না কেন, বাড়িতেই আছে। তাহলে এ ঘরে আসছে না কেন? আমি সুস্থ হবার পর তাকে তো একটিবারের জন্য দেখলাম না। ছোট বৌমা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখি। ওকে তোমার কি দরকার ঠাম্মি? ওই ঘরে আসছে না বলে কি তোমার কিছু অসুবিধা হচ্ছে? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না দিদি ভাই। ওকে আমার কেন দরকার সেটা তুমি জিজ্ঞেস করার কি? সে আমার ঘরে আসছে না কেন? সে তোমার কাছ থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে, বোধহয় লজ্জায়। মুখ লুকিয়ে বেড়াচ্ছে কেন? তোমাকে আমরা বলিনি, তোমার এমনি শরীর খারাপ ছিল, এর মধ্যে কেউ তোমাকে মানসিক কষ্ট দিতে চায়নি। কথাটা শুনলে তোমার খারাপ লাগবে ঠাম্মি। এই যে তোমার এত কিছু হলো, এটা কিন্তু ওর জন্য, ওর ভুলে, ওর ক্যালাসনেসে। ছোট বৌমা, গিন্নি এসব কি বলছে? হ্যাঁ, তুমি আমার সোজা কথায় বলো তো। এসব রহস্য করে কথাবার্তা আমার একদম ভালো লাগে না। মা, আপনাকে তো সেদিনকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছিল, তার জন্যই এত কিছু হলো। আর আপনাকে কিন্তু ওষুধটা মেঘ খাইয়েছিল। নাথবু আমাকে ভুল ওষুধ খাইয়েছিল? না, এটা তো হতে পারে না। বিশ্বাস হচ্ছে না তোমার ঠাম্মি? কেন বিশ্বাস হচ্ছে না তোমার? বিশ্বাস হচ্ছে না এই জন্য যে এই কদিনেই সেই মেয়েকে আমি বেশ চিনেছি। ধীর স্থির মেয়ে সে, আর দায়িত্ব জ্ঞান আর 5 জনের থেকে ঢের বেশি। না না, এ ভুল করার সে মেয়েই নয়। তুমি মেঘকে ভুল চিনেছ ঠাম্মি। না, আসলে তুমি মেঘকে চিনতেই পারোনি। তুমি মেঘকে ভুল চিনেছ ঠাম্মি। না, আসলে তুমি মেঘকে চিনতেই পারোনি। একটা অদ্ভুত টাইপের মেয়ে, একটা ইরেসপন্সিবল মেয়ে, নিজেকে নিয়েই ব্যস্ত, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত। তার উপর দাদা ভাইয়ের জন্য একদম আদিক্লাপনা করে বেড়াচ্ছে। সেই জন্যই কিন্তু ঘটলো এই ঘটনাটা। জেঠুমনির ওষুধটাও তোমাকে খাইয়ে দিল। ভাগ্যিস মা বাড়িতে ছিল, সেই জন্য সবাইকে ফোন করে তাড়াতাড়ি ডাকতে পেরেছে, নইলে মেঘ তো তোমাকে মেরেই ফেলছিল ঠাম্মি। তোমাদের আমি অনেকবার বলেছি দিদি ভাই, নাথ বউ হলো তোমাদের বৌদি। তোমরা তাকে মেঘ বলে ডাকবে না। সেই কথাটা শোনার তোমাদের প্রয়োজন আছে বলে তোমাদের মনে হচ্ছে না? ঠাম্মি, তুমি আমাকেই কথাগুলো বলছো, তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ। একটা সত্যি কথা বলবো ঠাম্মি, ওকে বৌদি বলে ডাকার কোনো ইচ্ছে অন্তত আমার নেই। তোমার ইচ্ছে থাক বা না থাক, তুমি তাকে বৌদি বলে ডাকো বা না ডাকো, সে তোমার বৌদি থাকবে। কথাটা মাথায় রেখো। ও মা, মা মা আপনি এত উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে মা। আর গিনি,
কেন এই সমস্ত কথাগুলোকে এখন বলার খুব দরকার ছিল? তুই তো জানিস ঠাম্মির শরীর খারাপ, বেকার বেকার উত্তেজিত হয়ে যাবে। কেন এখন এই কথাগুলো বলছিস তুই? মা, ঠাম্মি যেটা জিজ্ঞেস করেছে আমি সেটার উত্তর দিয়েছি মাত্র, আর তাতেই ঠাম্মি রিয়াক্ট করছে। মেয়েটা ঠাম্মিকেও যেন বশ করে ফেলেছে। গিনি, চুপ করতে বলেছি আমি তোকে। ছোট বৌমা, আমি সবটা শুনতে চাই। তোমরা বাড়ির সবাই মিলে আমার নাথ বউকে দোষী করেছো আমার অসুস্থতার জন্য। আমরা কেন ওকে দোষী করবো ঠাম্মি? ও তো সত্যি সত্যিই দোষী, আর সেটা তুমি সব থেকে ভালো করে জানো। ও তো নিজেই হাতে করে তোমাকে ওষুধ দিয়েছিল। না, নাথ বউ নিজে হাতে আমাকে ওষুধ দেয়নি। তুমি যখন সবটাই শুনেছো, তাহলে এটাও শুনেছো যে ওই ঘরে সেই সময় মেঘ আর ময়ূরী ছাড়া কেউ ছিল না। মেঘ কাজটা করেনি, তাহলে তো তুমি সেই ময়ূরীর দিকে আঙুলটা তুলছো না। আমি বলেছি আমি ওখানে ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। ভাবি, তুমি কিন্তু মায়ের কথা এড়িয়ে যাচ্ছ। এই যে তুমি বললে মেঘের পক্ষে এটা করা সম্ভব নয়, মানে এটা কি? আমি করেছি, আমি করতে পারি, আমি মানুষ মারতে পারি, তাই তো? হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে উত্তেজিত হয়ে লাভ নেই ময়ূরী। না, কোনো কিছুই হাইপোথেটিক্যাল নয় বাবি, সবকিছুই রিয়ালিটি। বুঝতে পারছো সেটা? ও মা, বাবির কথার মানেগুলো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো কি? বাবির কাছেও আমি দোষী। আমি 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 জানি না আমি কেন এই বাড়িতে থাকবো। আমাকে কেউ বলতে পারো? বলো। সেই বাড়িতে বাবা তার মেয়েকে খুনি বলে মনে করে, সেই বাড়িতে তো আমি আর থাকবো না। ইনাফ ইজ ইনাফ, আমার হয়ে গেছে। আর এই বাড়িটা তো বাবির, তাই ভাবি যখন খুশি যেমন খুশি আমাকে ইনসাল্ট করতে পারে। ঠিকই তো পারে। সেই ইনসাল্টটা আমি সহ্য করব কি করব না সেটা আমার ডিসিশন। আমি সেটা আর সহ্য করব না মা, অনেক হয়ে গেছে। আমি এবার এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি হোস্টেলে থাকবো, পিজিতে থাকবো, নিজে চাকরি করে নিজেরটুকু আমি ঠিক ম্যানেজ করে নেব। আমিও তো পড়াশোনা করেছি মা, আমিও তো লেখাপড়া করেছি। হ্যাঁ, তোমার মেঘের মতো আমিও তো দিগ্গজ নই, সেটা মানছি, কিন্তু একটা চাকরি আমি ঠিক ম্যানেজ করে নেব, আমি জুটিয়ে নেব। তোমরা দেখো। এই চুপ কর। এই বাড়ি তোর বাবার একার নয়, আমারও বাড়ি। আমার মেয়ে তার বাড়িতে সমর্যাদায় থাকবে, তাতে যদি কারোর অসুবিধা হয় হোক। কেমন আছিস রে মা আমার? বাপি, তুমি আজ সারাদিনে আমাকে একবারও ফোন করলে না কেন? নিয়ম মেনে ফোন করলে তোর এই হৃদয়ে নিংড়ানো ডাকটা আমি কি শুনতে পেতাম? আমি কিন্তু রেগে আছি তোমার উপর। সারাদিন পরে যাও বা একটা ফোন করলে, সেটা আবার আমাকে নয়। তুই আর নীল কি আলাদা হলি নাকি? ওকে ফোন করে তোকে আমি ডাকতে পারি না? না, তুমি শুধু আমাকেই ফোন করবে, কোনো ভাগাভাগি নয়। তোমার বাপি আমাকে বেশি ভালোবাসে। হিংসুটে বলে তো তোর দুর্নাম কোনোদিন ছিল না, এখন একটু হিংসুটে গন্ধ পাচ্ছি যেন। সে তোমার তাই মনে হলে তাই। আচ্ছা, আর কখনো এরকম হবে না, তোকেই ফোন করব। বাপি, মা কেমন আছে? সে যেমন থাকে, আজ একটু বেশি তেতে আছে। ময়ূরী এসেছে, নানান কথা হয়েছে তো। তুই আর এই সমস্ত নিয়ে ভাবিস না। তোর নিয়তি তোকে যেদিকে নিয়ে গেছে সেদিকে এগিয়ে যা। আচ্ছা, দিদিভাইয়ের শরীর ঠিক আছে তো? একেবারে ঠিক আছে। আচ্ছা শোনো, অষ্টমঙ্গলায় তোমার আসার অনুমতি আমি তোমার শাশুড়ির কাছ থেকে নিয়েছি। সকাল সকাল চলে এসো তোমরা দুজনে, কেমন? চলে আসবো বাপি। রাখছি। ফোনটা এখানে রাখলাম। ওখান থেকে নিয়েছিলে ফোনটা?